আবাস নিয়ে নানা অভিযোগ নানা জায়গায়, সেসব খবর আমরা আপনাদের সামনে তুলে ধরি। এবার দিনহাটায় একটু নজর রাখবো, কারণ ধুন্ধুমার পরিস্থিতি হয় এই আবাস অভিযোগেই। পঞ্চায়েত অফিসে একেবারে টেবিল চেয়ার ভাঙচুর হয়। হ্যাঁ, দিনহাটায় গ্রাম সভা চলছিল, আর সেই গ্রাম সভা চলাকালীনই এই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ছবিটা দেখতে পাচ্ছেন কিভাবে টেবিল চেয়ার ভাঙচুর হচ্ছে। শুধু তাই নয়, পঞ্চায়েতের তালা পর্যন্ত দিয়ে দেয় স্থানীয়রা। ছবিটা দেখলেন, শুভঙ্কর রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভঙ্করের থেকে জানতে চাইবো, একেবারে পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ, স্থানীয়দের চেয়ার টেবিল ভাঙচুর, মূলত আবাস নিয়ে এখানে কি অভিযোগ? এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? সোনিয়া, দেখো, এই আবাস নিয়ে যে অভিযোগ সেটা বেশ কিছুদিন ধরেই কিন্তু গোটা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছিল। এদিন ছিল দিনহাটা 1 ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ সভা। সেই গ্রাম সংসদ সভায় গ্রামের সমস্ত পঞ্চায়েত সদস্যরা যেমন হাজির ছিলেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা হাজির ছিলেন জনপ্রতিনিধিরা। এবং সেই গ্রাম সংসদ সভা শুরু হতেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ওই সভার মধ্যে ভাঙচুর চালানো শুরু করেন উত্তেজিত জনতা। এমনকি সেই সভায় আসা ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যদের ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখে। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, এই ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রায় 34 থেকে 35টি গ্রাম রয়েছে। এরকম বহু গ্রাম রয়েছে যে গ্রামগুলোর কোনো বাসিন্দাদের নাম আবাসের তালিকায় ওঠেনি। ফলে এই আবাসের তালিকা, সেই তালিকায় দুর্নীতি হয়েছে, এমনটাই তাদের অভিযোগ। যদিও পরবর্তীতে দিনহাটা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে এই যে তালাবন্ধ করা হয়েছিল, সেই তালাবন্ধ পঞ্চায়েত সদস্য এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সেখান থেকে বের করে। এবং যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছেন যে বাসিন্দাদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। বহু যোগ্য ব্যক্তি যাদের ঘর পাওয়ার দরকার ছিল, তাদের সেই ঘরের তালিকায় নাম নেই। ফলে বাসিন্দারা এই ক্ষোভ দেখিয়েছেন। সোনিয়া, বেশ, শুভঙ্কর। অন্যান্য জিবি ছিল, আমাদের এখানকার জনসংখ্যা আরও অনেক বেশি এবং নিম্নতমের লোক বেশি, খুব গরিব, যে নেহাল অবস্থা, ঘরে থাকার মতো সেই ধরনের ঘর নাই। আমি আশা রাখবো ডিএম স্যারের কাছে আমাদের ওকরাবাড়ি জিবির অন্তত এই জিবিটাকে লক্ষ্য করে আমাদের কিছু ঘর অন্যান্য জিবির মতো অ্যালটমেন্ট করে দিলে আমাদের ওকরাবাড়ি বাসিন্দারা একটু খুশি হতো। আচ্ছা, দিনহাটার ছবি তো দেখলেন, আবাস বিক্ষোভ কোচবিহারের শীতলকুচিতেও। হ্যাঁ, সেই ছবিটাও দেখাবো। সেখানেও কিন্তু একইভাবে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ, আবাস তালিকায় যোগ্যদের নাম নেই, যোগ্যদের নাম বাদ গেছে, এটাই অভিযোগ। আর তাই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে হ্যাঁ, গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে, ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত আধিকারিক। একষট্টিটা স্যাংশন হয়ে এসেছে ফাইনাল লিস্টে, তার মধ্যে 48টে এসছি, জেনারেল হলো মাত্র 13টা। এই 13টার মধ্যেই আমি দেখেছি যারা ঘর পাবে না, পাওয়ার যোগ্য নয়, তাদেরও নাম এসেছে। তাহলে সরকারের নির্দেশকে তোয়াক্কা করে আমরা যে লিস্টটা করলো, এটা আমরা অবৈধ বলে ঘোষণা করছি। আমরা এই লিস্ট মানব না, অনির্দিষ্ট কালের জন্য আমরা ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত আমরা তালা বন্ধ করে দেব, যতক্ষণ না বিডিও, জয়েন্ট বিডিও, এসডিও, ডিএম না আসে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সার্ভে হয়েছিল 2018 সালে এবং এই লিস্টে অ্যাপ্রুভ হয় এবং স্যাংশন হয় সেটা হচ্ছে 2022-এ, এবং সেই লিস্ট অনুযায়ী সার্ভেতে এসেছিল। কিন্তু সেই সময় আমাদের সার্ভে চলাকালীন এটা আমাদের টের পাইনি। আমরা এখন টের পেলাম যে এই রেশিওটা এই অবস্থায় এটাই আছে। দেখছেন আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কোচবিহারের ছবিটা দেখছিলেন, দেগঙ্গার ছবি দেখাবো। সেখানেও আবাসে বেনিয়মের অভিযোগ। সমীক্ষায় গিয়ে সেখানে বিক্ষোভের মুখে পড়ে পিডিও। শ্বেতপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে বেনিয়মের অভিযোগ। আচ্ছা, কি অভিযোগ উঠে আসছে? পাকা দোতলা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাসে নাম উঠেছে। সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পিডিওকে। দেখুন।
তাকে নামিয়ে দিয়েছে ঘর থেকে 3-4 বছর, সারা মোল্লা বড়া লোক জানে। আমার দুটো ছেলে অসুস্থ, যেখানে আমি অসুস্থ, আমার বাঁচোকে আমি দেখতে পাই না, আমার হার্টের প্রবলেম। পরে দেখা যাচ্ছে যদি আবার তো সার্ভে হবে তখন দেখা যাবে। আচ্ছা আমি একটা কথা বলি, আমার কথাটা শেষ হোক। ঘরটা তো আমার এই ঘরটা আমার ছোট ছেলে করেছে আর আমি করেছি। আমি ব্যাংকের লোন নিয়ে ঘরটা করেছি। কথাটা শুনবেন, আমার কথাটা শুনুন। লোন শোধ করতে হবে। আমি ব্যাংকের লোন নিয়ে আমি এই ঘরটা করেছি। আমি তাকে নামিয়ে দিয়েছি ঘর থেকে 3-4 বছর, সারা মোল্লা বড়া লোক জানে। বিডিওর কাছে অভিযোগ আর বাতিল হলো 37 পরিবারের নাম। আরো বিস্তারিত এই বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পিডিওকে, কিন্তু ঠিক কি ঘটেছে? পাকা দোতলা বাড়ি আছে, আবাসের নাম যোগ্যরা বাড়ি পায়নি, কিন্তু তারপর এই 37 পরিবারের যে নাম বাদ গেল সেটা কি ভ্যালিড? মানে তারা সবাই কি ঠিকঠাক ভাবে নাম বাদ গেছে? বোধহয় নয়। একদম দেখো, এই প্রশ্নটা অর্থাৎ তুমি যেমনটি বলছিলে বোধহয় নয়, অর্থাৎ তাই ঠিক। তার কারণ এই দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রাম, এখানে 72 জনের আবাসের নাম আসে 72টি পরিবারের জন্য। কিন্তু দেখা যায় প্রথম দ্বিতীয় সমীক্ষায় এই 72 জনের নাম ছিল, কিন্তু তৃতীয় সমীক্ষা যখন আবার সামনে আসে, লিস্ট বেরোয়, তখন দেখা যায় যে সেইখান থেকে 72 থেকে 37 জনের লিস্টের নাম বাদ গেছে। কারা বাদ গেছে? যাদের কাঁচা বাড়ি, যাদের ত্রিপলের বাড়ি, যাদের টালির বাড়ি, যাদের মাটির বাড়ি, সেই 37 জনেরই বাদ গেছে, এমনটা অভিযোগ। এবং সেখান থেকেই তারা একাধিকবার বিডিওর কাছে কমপ্লেন করে, অভিযোগ আকারে জানান যে তাদের তো সত্যি ভাঙা বাড়ি এবং ত্রিপলের বাড়ি, তাহলে তাদের বাড়ি কেন বাদ গেল? এবং যাদের বাড়ি বাদ গেল না তাদের কেউ, কারোর একতলা বাড়ি, কারো দুতলা বাড়ি, কেউ একাধিকবার সরকারি সুযোগ সুবিধা পেয়েছে, আবাসের মতন একাধিক সুযোগ সুবিধা তারা পেয়েছে, কিন্তু তাদের নাম রয়ে গেল। কিন্তু 37 জন যারা গরিব মানুষ, যাদের ভাঙাচোরা বাড়ি, তারা কিন্তু পেল না। ফলে তারা বিডিওর কাছে কমপ্লেন করেন, বিডিও ইনকোয়ারি টিম পাঠান এবং সেখানে এই পিডিও যখন যায় ঘটনাস্থলে, তারা সমস্ত 37টি পরিবারের সঙ্গে কথা বলেন এবং দেখেন তাদের বাড়ি শর্মের গিয়ে, কিন্তু তিনিও স্পষ্ট করলেন সত্যি তো 37 জনের যে নাম কেটে বাদ গেছে সেটা তো বাদ যাওয়ার কথা নয়, এরা তো অধিকাংশ এখান থেকে পাওয়ার কথা, কিন্তু কে বাদ দিলেন? একদম, এটাই সব থেকে বড় প্রশ্ন জিয়াউল, কে বাদ দিলেন? বেশ, যার সাধ্য বাড়ি তারা পাচ্ছে, আমরা গরিব আমরা পাচ্ছি না। কতবার পেয়েছে তারা? তারা কেউ পেয়েছে 2 বার, কেউ পেয়েছে 3 বার, কেউ ঘরের টাকা পেয়ে ঘর করেও নি, ঠিক আছে, টাকা খেয়ে নিয়েছে, এরকমও আছে আমাদের পাড়ায়। যারা গরিব মানুষ পাবার উপযুক্ত তাদের নাম বাদ দিয়েছে। যাদের মানে পাকা বাড়ি, দুতলা বাড়ি, একতলা বাড়ি, মাঠে 10-20 বিঘে সম্পত্তি আছে, তারা মানে 2 বার পেয়েছে, আবার পাবে, এরকম লিস্টে নাম আছে। যাদের 2তলা 3তলা বাড়ি আছে তারা পাচ্ছে, যারা আগে 2 বার করে 3 বার করে ঘর পেয়েছে তারা পাচ্ছে। এই আমার বাড়ির অবস্থা, কিন্তু আমরা পাচ্ছি না। 37টা অভিযোগ আমার কাছে জমা পড়েছিল, সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম। ফিল্ড ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে। সেই বেসিসে আমরা স্টেপ নিয়েছি। পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে, এই অভিযোগটা এদের প্রত্যেকের মধ্যেই দেখলাম, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখলাম একই অভিযোগ। তাদের লিস্টে নাম আসেনি, নেই। যদি তাদের লিস্টে নাম থাকতো তাহলে আমরা তাদেরকে পাই দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যেত, কিন্তু লিস্টে নাম না থাকলে আমরা কিছু করতে পারছি না। পাচ্ছে না এই কথাটা বললে আমি মানতে পারছি না। হয়তো চোখের অগোচরে হয়তো 2-5টা নাম আমাদের এন্ট্রি নাও হয়ে থাকতে পারে। আমরা চাই প্রত্যেক মানুষের মাথার উপরে, যাদের বাড়ির অবস্থা খারাপ, ঘরের অবস্থা খারাপ, তাদের সবার মাথার উপরে ছাদ হোক। ঠিক যেমনটা ঘোষণা করা হয়েছিল বাংলার বাড়ির ক্ষেত্রে, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের টাকায় আবাস, রাজ্যের টাকাতেই আবাস পাবেন যোগ্যরা। ঘোষণা মতোই ডিসেম্বরে বাংলার বাড়ি আবাস পাবেন যোগ্যরা, রাজ্যের টাকাতেই আজ থেকেই জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ শুরু। আরো বিস্তারিত এই বিষয়ে সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, এই প্রকল্পের সূচনা বাংলার বাড়ি এবং এই প্রকল্প নিয়ে একাধিক নির্দেশিকাও রয়েছে। কি কি নির্দেশিকা রয়েছে মূলত পঞ্চায়েত দপ্তরের গাইডলাইনে? দেখো, প্রথমত তোমাকে জানাই যে আগামী সপ্তাহের শুরুর দিকেই
বাংলার বাড়ি গ্রামীণের টাকা দেওয়ার প্রক্রিয়া উপভোক্তাদের শুরু করবে রাজ্য, এবং আগামী সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করবে রাজ্য সরকার। তার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে বলা হয়েছে জেলাগুলিকে, এবং আজ রাত থেকেই জেলা শাসকদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ শুরু করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর, এবং পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে যে জেলাগুলি ট্রেজারিতে সেই টাকা এসে পৌঁছানো মাত্রই যেন বিডিওদের সেই টাকা অ্যালট করে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, বাংলার বাড়ি সোমবার থেকেই কি টাকা দেওয়া শুরু হবে? দেখো, সোমবার নয়, মনে করা হচ্ছে আগামী সপ্তাহে শুরু, অর্থাৎ মঙ্গলবারের পর থেকে যে কোনো দিন টাকা দেওয়ার প্রক্রিয়া উপভোক্তাদের শুরু করা হতে পারে। সেই প্রস্তুতি জেলা শাসককে নিয়ে রাখার কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের জন্য প্রত্যেক জেলা থেকে যাতে 2 জন করে উপভোক্তা আসেন তার প্রস্তুতিও নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এই আগামী সপ্তাহের শুরুর দিকে যখন বাংলার বাড়ি গ্রামীণের টাকা উপভোক্তারা পেতে শুরু করবেন, তারপর কিভাবে প্রচার কর্মসূচি হবে তারও বিস্তারিত গাইডলাইন দিয়ে দেওয়া হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে মোট 9 দফা গাইডলাইন জেলা শাসকদের দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আচ্ছা সোমরাজ, আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে আবাস নিয়ে তো আরো সতর্ক রাজ্য, কারণ যেমনটা তুমি বলছিলে যে মঙ্গলবার বা তারপর যে কোনো দিন থেকেই শুরু হবে টাকা দেওয়া, সেক্ষেত্রে কি কি নির্দেশ রয়েছে নবান্নের তরফ থেকে? দেখো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যারা চূড়ান্ত হবেন উপভোক্তা হিসাবে তারা টাকা পাওয়ার পর যেন থ্রেট কালচারের সম্মুখীন না হয় তার জন্য জেলা শাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এবং সেই নির্দেশে বলা হয়েছে যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদের যদি কেউ ভয় দেখায় বা হুমকি দেয় বা প্ররোচিত করে তাহলে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে নির্বাচিত উপভোক্তা হওয়ার পরেও যদি দেখা যায় সেই প্রকল্প সুবিধা পাওয়ার উপযুক্ত ব্যক্তি তিনি নন, তাহলে তালিকা থেকে তার নাম সরাসরি বাদ দিয়ে দিতে হবে। যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে বলেই মনে করছে প্রশাসনিক মহল। তার কারণ প্রশাসনিক মহল আশঙ্কা করছে যারা এই আবাস কিস্তির প্রথম টাকা পাবেন তাদের কেউ কেউ হয়তো থ্রেট কালচারের সম্মুখীন হতে পারে, অর্থাৎ কেউ বা কারা তাদের হুমকি দিতে পারে, প্ররোচনা দিতে পারে। তাই এই ধরনের যদি কোনো অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে, তেমনটাই নির্দেশ জেলা শাসকদের দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। বেশ সোমরাজ।